আজ মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আজ পুরো আকাশ ঘুরে বেড়াবো আর উপর থেকে বন দেখবো। অনেক মজা হবে। উফ, আমার মনটা যে আনন্দে নাচছে। মেঘটি এদিক থেকে ওদিক ঘুরতে থাকে। এরপর মেঘটি নদীর উপরে আসে আর বলতে থাকে, এই নদীর পানিগুলো তো আমাদের দেয়া। বাহ, এই নদীর পানিগুলো তো উপর থেকে অনেক সুন্দর লাগছে। এমন সময় মেঘের চোখ যায় নদীর উপরে থাকা একটি আঙুর গাছের দিকে। আরে আরে, নদীর উপর ওটা কিসের গাছ? যাই তো, কাছে গিয়ে একটু দেখি। আরে আরে, এটা তো আঙুর গাছ। আর এই আঙুরগুলো দেখতে তো বেশ সুন্দর। পাখিরা এগুলো খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। আমারও খুব ইচ্ছে করছে এগুলো খাওয়ার জন্য। দেখি তো এটা খেতে কেমন লাগে। আরে আরে, আঙুরগুলো এত টক কেন? আমার মুখ পেট যে একেবারে টক হয়ে গেল। ছি, পাখিরা যে এসব ফল কি করে খায় কে জানে। আরে, আমার মা তো টক আঙুর খেতে খুব পছন্দ করে। যাই, কিছু টক আঙুর নিয়ে মায়ের কাছে যাই। মেঘ কিছু টক আঙুর নিয়ে তার মা মেঘের কাছে যায়। মা মেঘ মেয়ের কাছে এমন টক আঙুর দেখে কিছু না বলেই খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পর অস্থির হয়ে বলতে থাকে, কি, এই টক আঙুরগুলো তুই নদীর জলে পেয়েছিস তাই না? হ্যাঁ মা, কিন্তু তুমি জানলি কি করে? তুই এগুলো খেয়েছিস নাকি শুনি? হ্যাঁ, আমি তো খেয়েছি, কিন্তু তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? হায় হায়, এটা তুই কি করেছিস রে মা? এখন তোর পেটে যে পানি আছে সব যে বিষ হয়ে যাবে। এগুলো যে অভিশপ্ত টক আঙ্গুর। আমাদের তো কিচ্ছু হবে না, কিন্তু আমরা যে বৃষ্টি দেব, আর সেটা যদি পাখিরা খায় তাহলে তো তারা মারা যাবে। এবার তাহলে কি হবে মা, বলো আমাকে। কি আর হবে, আমরা তো পাখিদের ভালো চাই, তাই আমরা আর বনে বৃষ্টি দেব না, বুঝেছিস? তোর সামান্য একটা ভুলের কারণে বনের সব পাখিরা এখন কষ্ট পাবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মেঘেরা বনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এভাবেই খরার সৃষ্টি হয়। নদী নালা পুকুর সবকিছু শুকিয়ে যায়। পানির অভাবে বনের পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। এদিকে সকালে টুনির মেয়ে টুকি তাকে বলতে থাকে, মাম্মা, আমি যে খুব পিপাসা পেয়েছে। আমি গলে যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, আমি কি একটু পানি দাও? মারে, ঘরে যে কোনো পানি নেই, আমার নদীতেও কোনো পানি নেই। সব পানি যে শুকিয়ে গেছে রে মা। আমারও যে অনেক পিপাসা পেয়েছে রে মা। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। বনে যে কোনো বৃষ্টি হচ্ছে না। এমন সময় সেখানে যোগু কাকা আসে। টুনি বোন, তোর কাছে কি পানি আছে? থাকলে আমাকে একটু দে। আমার ছেলেটা যে পানির জন্য অনেক কাতরাচ্ছে। না দাদা, আমার বাড়িতেও যে কোনো পানি নেই। আচ্ছা দাদা, আমাদের সাথে এসব কি হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে মেঘের কাছে যেতে হবে বৃষ্টি চাওয়ার জন্য। ঠিক বলেছিস তুই, চল মেঘের কাছে যাই। এরপর ওরা দুজন মিলে মেঘের কাছে যাওয়ার জন্য উড়তে থাকে। মা মেঘ আকাশে টুনি আর যোগুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার টুনি, তোমরা এখানে? আর তোমাদের এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? মেঘ, আমাদের বনে খরার কারণে কোনো পানি নেই, আর তোমরা অনেকদিন থেকে বৃষ্টি দিচ্ছ না, তাই আমরা তোমার কাছে এসেছি। দয়া করে বৃষ্টি দাও, নইলে যে আমরা সবাই মরে যাব। এরপর মা মেঘ টুনি আর যজ্ঞকে সব কথা খুলে বলে। অন্যদিকে কণিকা একটি পাথর নিয়ে যাচ্ছিল। ঘরে আগুন জ্বালানোর মতো কোনো উপকরণ নেই। এই পাথরটা দিয়ে ভালোভাবেই আগুন জ্বালাতে পারবো। উফ বাবা, পাথরটা অনেক ভারী। কিছু দূর যাওয়ার পর কণিকার পা থেকে পাথরটা নিচে পড়ে যায়, আর আরেকটা পাথরের সাথে আঘাত লেগে আগুন জ্বলে ওঠে।
আর শুকনো পাতায় লেগে সেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। কণিকা আগুন দেখে ভয়ে চিৎকার করতে থাকে, আগুন লেগেছে বনে, আগুন লেগেছে, কে কোথায় আছো, জলদি পানি নিয়ে এসো। কণিকার এমন চিৎকার শুনে টুনি মেঘকে বলতে থাকে, আগুন লেগেছে মেঘ বন্ধু, আগুন লেগেছে বনে। যাই হোক, তোমাকে এখন বৃষ্টি দিয়ে আগুন নেভাতে হবে, না হলে যে পুরো বন জ্বলে যাবে। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, তাহলে আমি বৃষ্টি দেব, আর বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দেব। এরপর মা মেঘ তার কন্যাকে নিয়ে আগুনের উপর বৃষ্টি দিতে থাকে, আর কিছুক্ষণ পর আগুন নিভে যায়। বৃষ্টির সেই বিষাক্ত পানি নদীতে চলে যায়। এরপর মেঘ আবারও টুনি আর যজ্ঞকে বলতে থাকে, টুনি বন্ধু, তুমি এক্ষুনি বনে যাও আর সবাইকে সতর্ক করে দাও, যাতে করে এই পানি কেউ যেন না খায়। এই পানি যেই খাবে সেই মারা যাবে। টুনি আর যজ্ঞ আকাশ থেকে তাড়াতাড়ি বনে আসে আর সবাইকে সতর্ক করে দেয়, যার কারণে কেউই আর নদীর পানি পান করে না। এভাবে আরো 2 দিন কেটে যায়। একদিন সব পাখিরা টুনির বাড়িতে আসে আর বলতে থাকে, টুনি, এভাবে আর কতদিন চলবে রে? নদীর বিষাক্ত পানি দেখে যে আমাদের আর মন চাইছে না। কিছু একটা বুদ্ধি কর, যাতে করে নদীর পানি বিষ মুক্ত হয়। আমি তো সবটাই বুঝতে পারছি দিদি, কিন্তু আমার মাথায় যে বিষ সরানোর কোনো উপায় আসছে না। কি করব আমি, তোমরাই বলো। অন্যদিকে টুনির বাড়ির নিচে একটা সাপ যজ্ঞ কাককে দংশন করে, যার কারণে যজ্ঞ কাক ভীষণ রেগে যায়। শয়তান কাক, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আর তুই আমাকে দংশন করলি। তাড়াতাড়ি আমার বিষ তুলে নে, নয়তো তোর মরার আগেই আমি তোকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে দেখে, তাই আমি তোমাকে দংশন করেছি। দাঁড়াও, আমি এক্ষুনি বিষ তুলে নিচ্ছি। এরপর সাপ যজ্ঞর পা থেকে বিষ তুলে নেয়, আর যজ্ঞ ভালো হয়ে যায়। যজ্ঞ আর সাপের কথা শুনে সব পাখিরা সেখানে চলে আসে। টুনি সাপকে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি চলে যেও না, তোমাকে যে আমাদের ভীষণ প্রয়োজন। তুমি কি আমাদের সাহায্য করবে? আমরা যে অনেক বড় বিপদে পড়েছি, তোমার কাছে হাত জোড় করছি, তুমি দয়া করে না করো না। আচ্ছা, তবে আগে তোমরা বলো তো, কি সাহায্য চাই তোমাদের? আমাদের নদীর পানিতে বিষ পড়ে গেছে, তুমি নদী থেকে সব বিষ তুলে নাও আর নদীর পানিগুলোকে বিশুদ্ধ করে দাও। আমরা যে পানির পিপাসায় ছটফট করছি, তুমি সাহায্য না করলে যে আমরা মরে যাব। শান্ত হও, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি নদী থেকে সমস্ত বিষ তুলে নেব, আর তারপর সমস্ত পানি বিশুদ্ধ হয়ে যাবে, আর আমিও অনেক বিষের অধিকারী হব। নিয়ে চলো, নিয়ে চলো নদীর কাছে। সাপের কথা শুনে সবাই অনেক খুশি হয় আর সাপকে নিয়ে নদীর পাড়ে যায়। এরপর সাপ নদীর পানি থেকে সমস্ত বিষ তুলে নেয়। আরো কোনো কিছু থেকে যদি বিষ তুলতে হয়, তাহলে আমাকে ডেকো, কেমন? আমি তোমাদের সাহায্য করব। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না সাপ বন্ধু। এরপর সাপটি সেখান থেকে চলে যায়, আর পাখিরা মনের আনন্দে পানি পান করতে থাকে। পানি পান করা শেষে টুনি বলতে থাকে, মেঘ বন্ধুকে সাপ বন্ধুর কথা বলতে হবে, আর এরপর থেকে বৃষ্টি হলে আমরা সাপ বন্ধুকে বৃষ্টির পানি থেকে বিষ তুলে নিতে বলবো। এই চলো চলো, এখন আমরা বাড়িতে ফিরে যাই। এরপর যে যার মতো বাড়িতে চলে যায়। আজ আমি অনেক খুশি, আজ আমি নতুন রূপ ধারণ করেছি। আজ বড্ড সুন্দর লাগছে আমাকে দেখতে, একদম সবার নজরে লাগার মতো। আর আমার গা থেকে অনেক সুগন্ধ বেরোচ্ছে, সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে পাকাম নিজে নিজে হাসতে থাকে। কিরে, তুই আর এই কাছে থেকে কি করবি?
সবাই তো আমার দিকেই তাকাবে আর সবাই আমারই প্রশংসা করবে। তুই দেখ আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। তুই তো আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আর পাতার রং তো একই। তোকে তো কোনো পাখির চোখেই পড়বে না। তুই আমাকে এমন ভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই ফল, আর তোর নামও যা আমার নামও তো সেটাই। আর কদিন পর আমিও যখন পাকবো ঠিক তখন তোর গায়ের রঙের মতন আমারও গায়ের রং হবে, ঠিক তোর মতোই। আর এটা নিয়ে অহংকার করার কিছু নেই রে বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না? এই চুপ কর তো, তুই আমাকে বন্ধু বলতে আসবি না। আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমি কত সুন্দর হয়েছি। আর আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আমার এমন আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এসব কথা কখনো ভাবিনি রে, আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না। আর এভাবেই দু আমের মধ্যে ঝগড়া হতো। একদিন সুখী পায়রা এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সে ডালে এসে বসে। আর এ দেখে পাকা আম তো ভীষণ রেগে যায়। এই, তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ ওঠ বলছি, এখান থেকে চলে যা বলছি। পাকা আম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? নিশ্চয়ই এই পাখিটা ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে। তাতে তো সমস্যা কি বলতো? পাখি বন্ধু, তুমি আমার এখানে আসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। তোমার যতক্ষণে ইচ্ছা আমার ডালে বসে থাকতে পারো, আমি তোমায় কিছুই বলবো না পাখি। এরপর সুখী পায়রা সেখান থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি, বলতো কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না রে? দেখো, তোমরা দুজনেই তো আমার কাছে সুন্দর, কারণ তোমরা যে দুজনেই একই গাছের ফল। কারণ তোমার গায়ের রংটা একটু আগে বদলে গেছে, তাই তুমি আগে পেকে গেছো। তবে কাঁচা আম পাকলে ওর গায়ের রঙও তোমার মতো হলুদ হবে। তাই দুজনের মূল্যই আমার কাছে সমান। আর তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়, কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই, তুই থাম তো, আমি সব বুঝতে পারছি। ওই কাঁচা আম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি কোথাকার, তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের চেয়ে অনেক বেশি সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। তুমি সত্যি অনেক বোকা, আমি কারো পক্ষ নেইনি, যা সত্যি তাই বলেছি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন? হ্যাঁ, তোর কথায় পাখি বন্ধু হয়তো নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এই, তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ, চুপ করে থাক একদম, আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। আর এভাবেই দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুন কাঁদতে কাঁদতে কাঁচা আমের ডালে এসে বসে। এ দেখে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট টুনটুন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না, আর মায়ের কাছেও ফিরে যাব না। এসব তো বুঝলাম টুনটুন, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। মাকে না বলে আমি বাসা থেকে সব মিষ্টি খেয়েছিলাম, তার জন্য মা আমায় কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকে দিয়েছে। ও আচ্ছা, এজন্য বোধ হয় তোমার মা অনেক রাগ করেছে। তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুন, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, বুঝলে? আর চুরি করা খুবই খারাপ কাজ। যদি তোমাকে নিষেধ না করে তাহলে তুমি বড় হয়ে অনেক বড় খারাপ কাজ করবে আর অনেক বিপদে পড়তে পারতে। আর শোনো টুনটুন, তুমি যে একসঙ্গে এতগুলো মিষ্টি খেয়ে ফেলেছো, এতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর তুমি জানো না অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থেকো না টুনটুন, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুন,
তুমি ভুলেও কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছো একদমই ঠিক করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমায় কত বকেছে। আর কাঁচা আম তো দেখতেও খারাপ, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে। একই বন্ধু, তুই এই ছোট ছানাটাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমায় অনেক ভালোবাসে, বুঝলে? তোমার মা তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাসায় ফিরে যাও টুনটুন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। কাঁচা আমের এমন কথা শুনে টুনটুন দ্রুত বাসায় ফিরে যায়। আহারে, তখন যে মেয়েটাকে আমি এভাবে কত কথা শোনালাম, মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না জানি আমার ছোট্ট মেয়েটা রাগ করে কোথায় জানি গেল। হে উপরওয়ালা, আমার মেয়েটা কোথায় গেল? টুনির কথা শেষ হতে না হতেই টুনটুন বাসায় ফিরে আসে। সে কি সোনা, তুই বাসায় ফিরে এসেছিস মা? আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা, আমি তোকে অনেক বকেছি। আর তুই আমাকে ছেড়ে আর কোথাও যাস না, তবে আমি তোকে আর কখনো বকবো না। আমি ভুল করেছি মা, আমি আর কখনো তোমাকে না বলে খাবার খাবো না, আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনটুন উঠতে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদমই সত্যি কথা বলেছ। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমায় বকে দিয়ে আমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমাকে অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা আম, তুই আমাকে অনেক খারাপ কথা বলেছিস। আর তুই অনেক অহংকারী, তাই না? আর তুই তো এখন পেকেও গেছিস। আর এবার আমি তোকে পেরে নিয়ে বাসায় যাব আর অনেক মজা করে খাবো। এসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুন? বন্ধু কাঁচা আম, তুমি বাঁচাও আমাকে। এ নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবে হয়, বুঝেছো? তুমি আগে পেকেছিলে বলে তুমি অহংকার করে কত কথা শুনিয়েছে আমাকে। কিন্তু বন্ধু, এটা তো একবারও ভাবিসনি আমার আগে তোকে অন্যের খাবার হতে হবে। তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না রে। আমাকেও একদিন কেউ পেরে নিয়ে খেয়ে ফেলবে, এটাই যে নিয়ম। এরপর টুনটুন পাকা আমটাকে পেরে সেখান থেকে চলে যায়। আর এভাবেই পাকা আমের অহংকারের পতন ঘটে। যখন থেকে গৌরী কাকের বিয়ে কালু কাকের সাথে হয়েছে, তখন থেকে কালুর জীবনটা যেন শেষ হয়ে গেছে। কারণ গৌরীকে তার স্বামীকে খুব জ্বালাতো। গৌরী কখনোই কালুর কোনো কথা শুনতো না। তুমি আবার কালকের মতো ঘুরতে যেও না, বুঝেছো? আমি দানা খুঁজতে যাচ্ছি। খুব এসেছে আমাকে আটকাতে। আজকে তো আমার বান্ধবীর বাড়িতে ফাংশন আছে, আমি তো যাবই যাব। আমি এভাবে ঘরে কিছুতেই বন্দি হয়ে থাকতে পারবো না বাবা, এই আমি যাচ্ছি। এই বলে গৌরী ঘর থেকে বেরিয়ে যায়। আর কালু কাক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার স্ত্রীর চলে যাওয়ার দৃশ্য হা করে দেখছিল। গৌরী কাক অন্য জঙ্গলে তার বান্ধবীর কাছে যায়। আচ্ছা বন্ধু, তুমি বলো তো, তোমার স্বামীও কি তোমাকে বাহিরে যেতে নিষেধ করে? আমি তো প্রথম দিন থেকে আমার স্বামীকে একদম বশ করে রেখেছি। ও তো কখনোই আমার সামনে উচ্চ স্বরে কথাও বলতে পারে না, আবার কোথাও যেতে নিষেধ করবে কি? ও তাই বুঝি। আর এইদিকে আমার স্বামী তো সব সময় আমার উপর খবরদারি করে। বলে কি, এখানে বসবে ওখানে বসবে না, এখানে যাবে ওখানে যাবে না, সব সময় শুধু খবরদারি আর খবরদারি। বিয়ে করে একদম অসহ্য লেগে গেছে আমার। তাহলে তুমি তাকে কেন ছেড়ে দিচ্ছ না? আরে আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা কখনো ভেবেই দেখিনি। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? হ্যাঁ 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 বন্ধু, আমিও তো তাই বলছি। ভালো একটা পাখি দেখে তুমি বিয়ে করে নাও, বুঝেছো? এমন একটা পাখিকে বিয়ে করবে যে তোমাকে বাইরে ঘুরতে একদম নিষেধ করবে না। তুমি তো একদম ঠিক কথাই বলেছো বন্ধু। তুমি দেখো, আজ শুধু আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কোনো না কোনো বাহানা বানিয়ে ওই কালুর সাথে আমি ঠিক ঝগড়া করব। তারপর ওই কালুকে তো আমি ছেড়েই দেব। জানো টুনি, গড়ি আমার একটা কথাও শোনে না। আমি তোর প্রয়োজনীয় সবকিছুই ওকে এনে দেই,
তবুও যদি ও আমার কথা না শোনে তাহলে আমি কি করবো বলো তো? এই তো গত মাসে আমি ওকে সোনার ঝুমকা বানিয়ে দিয়েছি, তারপর আবার কয়েকদিন আগে সোনার চুড়িও নিয়ে এসে দিয়েছি, আবার রোজ রোজ কত ভালো ভালো খাবার এনে দেই, তবুও গৌরী একটুও খুশি হয় না জানো। কালু ভাই, তুমি কোনো চিন্তা করো না, ভালোবাসা দিয়ে আমরা সবটা বদলে দিতে পারি। তুমি এক কাজ করো, তুমি গৌরীকে আরো ভালো করে বোঝাও আর ভালোবেসে বোঝাও। বেশি বেশি ভালোবাসলে দেখবে গৌরী সবটা বুঝবে। টুনির এমন কথাতে কালু কাক খুশি হয়ে কবুতরের মিষ্টির দোকানে যায়। চাচা কবুতর, দয়া করে আমাকে রসগোল্লা দাও তো। আমি শুনেছি তোমার দোকানের রসগোল্লা নাকি খুব সুস্বাদু। আমার দোকানের রসগোল্লা তো আশেপাশের বনেও অনেক জনপ্রিয়। এই নাও, আর হ্যাঁ, খেয়ে আমাকে জানিয়ে দিও রসগোল্লাগুলো কেমন হয়েছে। এই রসগোল্লাগুলো তো গৌরী খাবে, আমি খাবো না। গৌরী খেয়ে বলবে এই রসগোল্লা কতটা সুস্বাদু। ও, এই ব্যাপার, তা ঠিক আছে, তুমি দেখে নিও আমার দোকানের রসগোল্লা খেয়ে গৌরী কত সুন্দর তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এরপর কালু কাক রসগোল্লা কিনে বাড়িতে ফিরে যায়। সন্ধে প্রায় গড়িয়ে এসেছে। গৌরীও তার বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে এসেছে। সারপ্রাইজ! এই দেখো, আজ আমি আমার স্ত্রীর জন্য কি নিয়ে এসেছি। শোনো শোনো, এত অভিনয় করার কিছুই নেই, যা বলবে সোজাসুজি বলে দাও। তোমার মধ্যে দেখছি সব সময় শুধু খারাপই থাকে। এই দেখো, আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি রসগোল্লা নিয়ে এসেছি। রসগোল্লা দেখে তো গৌরীর জিভে জল চলে আসে। ও মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি খেয়ে দেখি কেমন খেতে। এরপর গৌরী কাক তার স্বামীর কাছ থেকে রসগোল্লা নিয়ে গপ গপ করে খেতে শুরু করে। আরে আরে বউ, এবার তো বলো রসগোল্লাগুলো কেমন খেতে। একদম পচা ফ্যাকাশে স্বাদহীন রসগোল্লা, ছি, আমার মুখটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে গেল। আমি যে কেন এই পচা রসগোল্লাগুলো খেতে গেলাম কে জানে। ছি 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 ছি। গৌরী কাক রসগোল্লাগুলোর বদনাম করলো, কারণ সে যে আজ তার স্বামীর সাথে ঝগড়া করবে। ও, তাই বুঝি, সে যাই হোক। আচ্ছা শোনো, তুমি সকাল থেকে কোথায় ছিলে বলো তো? এখন কিন্তু যুগ জামানা খুব একটা ভালো না, তাই বলছি কি তুমি এখন থেকে ঘরে বেশি থাকবে আর বাইরে কম যাবে। চুপ কর বদমাস কাক, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। তুই কে হ্যাঁ আমাকে আটকানোর? তাছাড়া আমি তোমার বোনের ব্যাপারে তো সবটা জানি। তোমার বোন তো নিজের পেছনে পাঁচটা কাক নিয়ে ঘুরছে। আমার ব্যাপারে এত না ভেবে নিজের বোনের ব্যাপারে ভাবো। নিজের বোনের ব্যাপারে এমন কথা শুনে তো কালু ভীষণ রেগে যায়। বাস চুপ করো তুমি, আর একবার যদি তুমি আমার বোনের কথা বলেছ তো 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 তুমি কি করবে শুনি? আমাকে বুঝি তুমি ঘর থেকে বের করে দেবে? এটা তো ভীষণ ভালো কথা। আমি তোমার সাথে আর থাকতেও চাই না। তোমার মতো বুড়ো কাকের সাথে কে থাকতে চায় বলো তো? আমি কালকে আরেকটা বিয়ে করে নেব। আমি আবার তোমাকে কখন বললাম যে তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব? তুমি তো শুধু শুধু আমাকে রাগাচ্ছ। কারোর কোনো কথায় পাত্তা না দিয়ে গৌরী নিজের মুখ অন্য পাশে করে শুয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, আর সকালে কালু কাক নাস্তা বানিয়ে তার স্ত্রীর কাছে আসে আর তাকে ডাকতে থাকে। গৌরী, ও গৌরী, ওঠো গৌরী ওঠো, এই দেখো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, ওঠো। গৌরী নাস্তা দেখে তেমন কিছুই বললো না। কালকে রাতের কথা যে তার খুব ভালো করে মনে আছে। তোমার নাস্তা তুমিই করো, তোমার সাথে কি আমি থাকবো নাকি? হ্যাঁ, যে আমি আবার তোমার নাস্তা খাবো? আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। কালু কাক গৌরীকে অনেক অনুরোধ করে, কিন্তু গৌরী কালুর কোনো কথাই শোনে না, সে উড়ে চলে যায়। টুনি বোন, টুনি বোন, তুমি তো বলেছিলে ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়, কিন্তু আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবেসেছিলাম, তবুও সে আমাকে ছেড়ে চলে গেছে। এভাবে কালু কাক কাঁদছিল।
এদিকে গরিব তার বান্ধবীর বাসায় যাওয়ার জন্য উঠছিল। ওড়ার সময় গরিব পানির তেষ্টা পায়। সে নদীর পাড়ে নেমে পড়ে। ঠিক তখনই একটা কাক উঠতে উঠতে সেখানে চলে আসে। আরে আরে সুন্দরী কাক, তুমি এখানে একা কেন বসে আছো? তুমি কিন্তু দেখতে খুব সুন্দর। তা বলছি কি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। তাছাড়া আমি আজকে আমার প্রথম স্বামীকে ছেড়ে চলে এসেছি। সে সব সময় আমাকে বাহিরে যেতে বারণ করতো বলে। আচ্ছা, তুমি আবার আমাকে বাইরে যেতে বারণ করবে না তো? না না, কখনোই তোমাকে বারণ করবো না। তোমার যেখানে যেতে ইচ্ছে করবে তুমি সেখানেই চলে যেও। আমি তোমাকে কেন আটকাবো বলো? সত্যি বলছো? সত্যি? আমি তো এতদিন থেকে এমন একটা পাখি খুঁজছিলাম। আমি তোমাকে অনেক ভালো রাখবো। তুমি সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, আর সন্ধে হলে ঘরে চলে আসবে, কেমন? তোমার কাজে কেউই তোমাকে কখনোই বাধা দেবে না। এসব শুনে তো গরিব ভীষণ খুশি হয়ে যায়। সে আর কোনো কিছু না ভেবে সেই অচেনা কাকটিকে বিয়ে করে নেয়। আমার লক্ষ্মী স্বামী, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে ঠিক আছে, চলো চলো বাড়িতে ফিরে যাই, আর বাড়িতে গিয়ে দুজনে মজা করে বিরিয়ানি খাবো। এরপর গৌরী তার নতুন স্বামীর সাথে খুশি হয়ে যেতে থাকে। আরে আরে গৌরী, তুমি এখানে? তুমি আবার আমার স্বামীর সাথে এখানে কি করছো? এসব আবার তুমি কি বলছো বান্ধবী? এটা আবার তোমারও স্বামী? তা তো আমি জানতাম না। এবার তো জেনে গেছো গৌরী যে আমি ওরও স্বামী ছিলাম। এবার তোমরা দুজন সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, বুঝেছো? আর নিজেদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসবে, আর নিজেদের সাথে সাথে আমার খাবারও নিয়ে আসবে। আর আমি এখন আমার বন্ধু উল্লুর কাছে যাব নেশা করতে। তোমরা দুজন গিয়ে খাবার খুঁজে নিয়ে এসো, যাও। তুমি আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো? চুপ, একদম চুপ। এখন তো তুমি আমার স্ত্রী, ওই কালু কাকের নয়, বুঝেছো? বেশি কথা বললে এখানেই তোমাকে প্রাণে মেরে দেবো, এই বলে দিলাম। এরপর সেই নেশাখোর কাক সেখান থেকে চলে যায়। তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে বন্ধু? তুমি না বলেছিলে তুমি তোমার স্বামীকে তোমার কথায় ওঠাও আর বসাও, সেটা কি তোমার সব কথা শুনে চলে? আসলে বন্ধু হয়েছে কি, আমি তো তোমার মুখ থেকে তোমার স্বামীর প্রশংসা শুনে অনেক হিংসে করতাম, তাই আর কি তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। আমার স্বামী তো ভীষণ বাজে আর নেশাখোর, সব সময় আমাকে অনেক মারধর করে, কিন্তু এখন আমার চিন্তাটা একটু হলেও কমে গেছে। কমে গেছে? কিন্তু সেটা আবার কি করে বন্ধু? কেননা আমার ভাগের অর্ধেক মার এখন থেকে তোমার ঘাড়ে পড়বে। বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে গৌরিকা ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। তখন গৌরীর প্রথম স্বামী কালুর কথা তার ভীষণ মনে পড়ে। গৌরিকা নিজে ভালো থাকার জন্য ভুল পথ বেছে নিয়েছিল, আজ গৌরী তারই শাস্তি পাচ্ছে।